আসছো সবাই? জি স্যার। ওকে। গত ক্লাসে মনে হয় শুরু করতে চাইছিলাম, পরে আর শুরু করি নাই। হ্যাঁ, ওটা শুরু শেষ করে দেবো ওটা। আচ্ছা, এখন মনে করো গত ক্লাসে মনে হয় শুধুমাত্র ওই সারফেসের বা বিশেষ করে সারফেসের একটু বাকি ছিল মনে সামান্য, আর ভলিউমটা করাইতে চাইছিলাম। বাট মোটামুটি একই রকম টাইপই তো। এখন মনে করো যে কোনো আগের কোশ্চেনের মতনই যদি বলি, এটা গত ক্লাসে শেষ করি, শুরু করি না আর কি। ধরো একটা তোমার ইভালুয়েট করতে বলা হলো সারফেস এরিয়ার একটা প্রবলেম। মনে করো এ না দিয়ে দিলাম এফ ডট এন ডিএস দিয়ে, আগের মতোই জাস্ট এখানে খালি বলে দেওয়া থাকলো এর পরিবর্তে এফ। এফ এর ভ্যালুটা আসবে ধরো 4। এই যে তিনটা মান দেয়া আছে, এখানে আমরা যে বলবো ধরো এই যে মানটা আছে, আমরা এখানে বলবো যে হায়ার ইজ, এটা হচ্ছে সারফেস দ্য কিউব। ধরো যে কোনো ঘনকের ক্ষেত্রে যদি কোনো সারফেস বের করতে বলা হলো, ধরো একটা সারফেস দেওয়া আছে, সারফেস সেটা হচ্ছে ঘনকের, এবং এটার একটা বাউন্ডারি দিয়ে দিলাম আমরা। ধরো এক্স এর মান 0 একবার ধরি, একবার বলি 1, আবার ওয়াই এর মান একবার 0, তার একটা 1, জেড এর মান একই মানই ধরি 0, যেহেতু সবগুলো ঘন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এইরকমেরই। ধর তোমাকে বের করতে বলা হলো এফ ডট এন ডিএস, এখানে এফ এর মান দেওয়া আছে। এখন পরে আগের কোশ্চেন গুলো আমরা করছি এরকম যে এ ডট এন ডিএস, যেখানে এর মানটা দেওয়া আছে, দুটোই কিন্তু একই জিনিস, এ অথবা এফ, সেম প্রবলেম। এখন এখানে যে ভেরিয়েবল দেওয়া থাকবে, এখানেও ঠিক সেম ভেরিয়েবলই থাকবে। এখন আমরা বলতেছি যে কোশ্চেনটা দিলাম এটা শুধুমাত্র আমাদের সারফেস অফ কিউবই, মানে যে কোনো একটা ঘনক বস্তুর সারফেস আছে যেটা বাউন্ডেড পুরাটা হচ্ছে, ধরো এক্স 0 হইলে এক্স এর মান 1, আর একটা আছে y0 y1 z0 z1, এই জাস্ট তিনটা বাউন্ডারি দিয়ে দিয়েছি। তার মানে লিমিট নিয়ে কোনো প্রবলেম নাই আমাদের, সবগুলো লিমিটই 0 to 1 0 to 1 0 to 1 এরকম আছে। আর ঘনক বস্তুগুলো সাধারণত কেমন হয় এটা তো মনে আছে তো নাকি সবার? ঘনক বস্তু, জি স্যার। আচ্ছা তারপর আমি একটা ছবি দিয়ে দেই, তাহলে ঘনক বস্তু নিয়ে যদি কারো কনফিউশন থাকে ঘনক বস্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যে এইরকমের, যাদের মনে নাই একটু দেখে নাও। এই ধরনের যে কোনো বস্তু ঘনক বস্তুর ক্ষেত্রে এটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলোই সমান হবে, তার শুধু বিভিন্ন ফেজ থাকবে এগুলোর। ধরো ঘনক বস্তুর ক্ষেত্রে তল কয়টা বলো, মনে আছে কিনা? স্যার 6টা। 6টা তল। তার মানে প্রত্যেক, ধরো এই ঘনক বস্তুটার তোমার সারফেস পুরাটা বের করতে বলা হইলো, তো সেক্ষেত্রে প্রত্যেকটা তলের জন্য একটা একটা করে মান বেরোবে। যেহেতু বস্তুটা 6টা তল দেওয়া আছে, দেখো 6 দিকে 6টা স্পেস আছে, প্রত্যেকটা স্পেসের মান বের করবো। বের করার পর সবগুলো 6টা মানকে যোগ করে দেবো, সেটাই হচ্ছে আমাদের টোটালটা সারফেস এরিয়া। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে প্রত্যেকটা স্পেসের উপর একটা একটা করে মান বেরোবে। তাহলে এখন যদি বলি, ধর ছবিতে যেটা দিয়ে রাখছি আমরা, এখানে প্রথমে আছে হচ্ছে ডি ই এফ জি, এটা একটা স্পেস। এরপরে যদি বলি এ আছে, দেখো আরেক দিকে দেওয়া আছে এ বি সি ও, এটা একটা স্পেস। আবার এ বি ই এফ এটা একটা স্পেস। আবার ও জি ডি সি এটা একটা স্পেস। আবার বি সি ডি ই, মানে এরকম 6টা স্পেস দেয়া আছে ওখানে। হ্যাঁ, তো আলটিমেটলি প্রত্যেকটা স্পেসের জন্য বের করে নিতে হবে। এখন এক্স এর সাথে মান আছে দুইটা আমাদের, একটা আছে 0 একটা আছে 1। তার মানে এক্স যখন 0 তখন একটা মান নেবো, এক্স যখন 1 তখন আরেকটা মান নেবো আমরা। তাহলে কিন্তু মানগুলো চলে আসবে। এখন যদি তুমি গ্রাফে যদি আমরা এটাকে যদি আমরা খাতায় দেখাইতে চাই, সাপোজ এই জিনিসটাই আছে আমাদের, মনে করো এটা যদি আমি খাতায় নিয়ে আসি, সাপোজ
ঘনক বস্তুকে যদি বোঝাই আমি, ধর এইভাবে দেওয়া আছে আমার, জাস্ট একইভাবে নিলে হয়ে যায়। এটা ঘনক বস্তু দিয়ে দিলাম, তার মানে ধরো আমি এদিকে ধরো এক্স অক্ষ, এটাকে বলে দিচ্ছি ওয়াই, উপরটাকে বলতেছি জেড, মাঝের পয়েন্টটা দিলাম 0 0। এখন প্রথমে ধর আমি একটা ফেসের মানে যদি বের করি, মূল বিন্দু কিন্তু 0 0। তাহলে আমাদের তিনটা, ধর প্রথম একটা মান যে কোনো আমরা লিখলাম একটা ডি, এখানে লিখলাম আমি জি, ডিইএফ, জি, তিন একটা মান ধরলাম আমি যে কোনো, অথবা কেউ যদি মনে করেন আমি এবিসি লিখতে পারি একই রকম ভাবে, ধরো এ বি সি, এবিসি এরকম আর কি। একটা আমি মান বসাই দিছি, একটা নিলাম আমি এ বি সি ডি ই এফ জি না আছে, আর এটা মূল বিন্দু 0 0। এ বি সি ডি ই এফ জি, এ বি সি দিয়ে আমি চারটা পাঁচটা মান জাস্ট পয়েন্ট গুলোকে ইনডাইরেক্ট করে নিলাম। এখন আমরা বললাম কি পুরাটার যখন সারফেস এরিয়া, সেক্ষেত্রে প্রত্যেক এর জন্য একটা একটা করে মান বেরোবে। এখন এখানে দেখো যখন তুমি দেখবা আলটিমেটলি প্রথম সারফেস, ধরো তুমি যদি এটা মনে করো যে এটা হলো ছবি দেখালাম, এই স্পেসটা বের করবা, সাপোজ এই পাশে তলটা, খাতায় তো আসলে 3D দেখানো সম্ভব না, ওই জন্য দিছিলাম আর এই তলটা বের করবো আমি। তাহলে আমাদের প্রথম আছে, যেহেতু মানগুলো দেওয়া আছে, আমাদের প্রথম ফেস যেটাকে কালি করে দেখা দিলাম আর কি, ফেস হচ্ছে আমাদের ডি, তারপরে ই এফ, আর একটা দিলাম আমি জি। দেখো ক্লিয়ার কিনা? প্রথমে পয়েন্ট বসাবা এ বি সি ডি ই এফ জি, বসাইছো, বসানোর পরে বলতেছে প্রথম তলটার একটা স্পেস নিচ্ছি আমরা। তাহলে প্রথম ফেসটা হচ্ছে আমাদের ডি ই এফ আর জি, এই প্রথম তলটা। প্রথম স্পেসের ক্ষেত্রে আমাদের মানগুলো যে কোনো ধরি না কেন, ধরো 0 থেকে এই মানটা কিন্তু অনেক দূরে আছে, দেখো এটা 0 0 অনেকটা দূরে। তার মানে যখন এখানে হচ্ছে আমরা সাধারণত বলতেছিলাম আমরা এক্স এর ভ্যালু 1, এই স্পেসে এক্স দূরে আছে, তার মানে এক্স এর মান একটা আছে 1। যদি এক্স এর মান 1 হয়, সেক্ষেত্রে আমাদের এখানে ইউনিট ভেক্টরটা কিভাবে নিতে পারি বলো দেখি। ইউনিট ভেক্টর যেটা আমরা বলি সাধারণত, এক্স এর ইউনিট ভেক্টরের মান কি বলো দেখি। এক্স আই, অক্ষে, এক্স অক্ষের ইউনিট ভেক্টর কি? আই ভেক্টর। আই, মানে এক্স এর ইউনিট ভেক্টরকে প্রকাশ করলাম আমরা আই দ্বারা। এখন তুমি মান পেয়ে গেছো, এখন মানগুলোকে আলাদা আলাদা বসাতে পারবে না, এটা এখন সরাসরি সূত্রে বসাবা কি, আমরা যে সূত্রটা কোশ্চেন দেওয়া থাকবে, ধরো এফ ডট এনডিএস। এফ ডট এনডিএস এর ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন তো আমাদের নরমাল দেওয়াই থাক, প্রথমে এফ এর মান বসাবো, দেন এন এর মানও বসাবো। এখন দেখো এফ আর এন এর সাথে একটা আই আছে, জাস্ট আই যদি একবারে গুণে একবারে লিখেছি যে আমি, জাস্ট গুণ করলে শুধু আই এর মানটা থাকবে, দ্যাট মিন্স 4 এক্স জেড, নাকি থাকতেছে কি কি বলো দেখি, 4 এক্স জেড না, আই যদি ডট করি তাহলে কি আসে, এক্স থাকবে নাকি থাকবে বলো? এফ ডট এন করলে কি হয়? স্যার 4xz। এই দেখো উপরে এফ দেওয়া আছে, এখানে এন আছে, তার মানে এফ আর এন ডট করলে কি, শুধু আই ডট আই এর মান 1, বাকি সব 0, তার মানে 4x জেড। আর আমাদের ডিএস, ডিএস এর পরিবর্তে আমরা কি লিখতাম বলো দেখি, ডিএস স্যার ওই যে dx dy ডিভাইডেড বাই। ডিএক্স ডিওয়াই ডিজেড বাই সামথিং, যেটা লিখি না কেন। এখন কথা হলো এখানে তুমি যে মানটা নিতে যাচ্ছ, সাপোজ এখানে তোমার যেহেতু ডিএস এর মান, এটা কোন প্লেনের উপর আছে, এক্স ওয়াই না জেড এক্স? যেহেতু এক্স এর মান দেয়া আছে, তার মানে এক্স দেওয়া আছে, মানে আমাদের কোশ্চেনটা হচ্ছে ওয়াই জেড প্লেনের উপরে, ডিওয়াই ডিজেড প্লেনের উপরে থাকবে। ক্লিয়ার কিনা কোশ্চেন দেখো, কোশ্চেনে x ইকুয়াল টু 1, যেহেতু x এর একটা মান আছে 1 বা 0, x এর মান যেহেতু আছে, তার মানে প্লেনটা থাকতেছে আমাদের ওয়াই জেড প্লেনের উপরে। এখন ওয়াই জেড প্লেনের উপর যদি করি, তাহলে ডিওয়াই ডিজেড মডুলাস অফ n এর সাথে ডট থাকবে কে, এখানে কে থাকবে বলো দেখি। স্যার i। কারণ ওয়াই জেড যখনই নেব, তার মানে এইটা ব্যতীত যেটা থাকবে সেটা হচ্ছে আই। এটা কিন্তু গত ক্লাসগুলোতে করানো হয়েছে, অর্থাৎ তুমি যখন এখানে যেটাই মান নাও, এইটা ব্যতীত বাকিটার মান, যেহেতু এখানে ওয়াই আর জেড আছে, তার মানে এটা এক্স এর কোফিসিয়েন্ট চলে আসবে এখানে। বাকি যতগুলো সার্ভিসই নেই না কেন, সবগুলোর ক্ষেত্রে সেম কোশ্চেনই কিন্তু আসবে। এখন জাস্ট মানটা বসাও, এখানে এক্স এর একটা মান দেওয়াই আছে, আমাদের এক্স এর মান 1,
তাহলে থাকতেছে শুধু 4z, উপরে থাকতেছে dy dz, নিচে আছে দেখো n এর মান কত i, দ্যাট মিন্স তাহলে i ডট i, স্যার 1 দ্যাট মিন্স 1 না হলে একবারে লিখতে পারি আমি 4z dy dz। এটুকু ক্লিয়ার কিনা দেখো একটা ফেসের জন্য, যেহেতু x এর মান দেওয়া আছে তার মানে এটা yz প্লেনে। আমরা স্যার সাধারণত আগে বলছিলাম যে y এবং z যখন নেব সেক্ষেত্রে ওইটা ব্যতীত বাকি থাকতেছে x, এই জন্য x এর কোফিশিয়েন্ট চলে আসবে এখানে। আর i ডট i এর মান 1, দ্যাট মিন্স চলে গেলে থাকবে শুধু এটা। এখন তোমার লিমিট আসছে y এবং z এর ইন্টিগ্রেশন করলেই হবে। এখন আমাদের যতগুলো কোশ্চেনে মান দেওয়া আছে দেখো, x এর লিমিট 0 টু 1, y এর লিমিট 0 টু 1, z এর লিমিটও 0 টু 1, কাজে লিমিট নিয়ে কোনো ঝামেলা নাই, সবার জন্য 0 টু 1, এটা 0 টু 1। এখন স্যার নরমাল এখানে ইন্টিগ্রেশন স্যার করলে এখানে হঠাৎ করে লিমিট দিবেন নাকি স্যার শুরু থেকে লিমিট থাকবে? কোনটা? আচ্ছা, এখন এখানে দুইটা বিষয় আছে। যদি কেউ এখানে এস লেখো, হ্যাঁ, এগুলোতে যদি এস লেখে চলে যাও তুমি, হ্যাঁ, এস লিখলে কিন্তু তখন আর আসবে না, কারণ কি তোমার এখানে ডিএস ছিল জন্য কিন্তু তোমার এখানে এস, আর এখানে যখন তুমি এক্স ওয়াই জেড যখন নিয়ে আসতেছো তখন কিন্তু তোমার এক্স ওয়াই জেড এর মানগুলো বসাই দিতে হবে। যেহেতু এটা এস ডিএস ছিল এই জন্য কিন্তু এস লিখছি, এখানে তো আছে ওয়াই এবং জেড, এখানে তাহলে ওয়াই এবং জেড লিখতে হবে, অথবা ওয়াই এবং জেড এর মান বসাই দিতে হবে। যদি কেউ একবারে করতে চাও কেউ লিখতে পারে ওয়াই এখানে জেড, অথবা যদি মনে করো মান বসাই দেবো, ধরো 0 টু 1, এটা ধরো 0 টু 1, এটা 0 টু 1, 0 টু 1, কারণ স্পেসিফিক ওয়াই জেড বা এক্স জেড যেটা এসে যখন চলে আসবে তখন লিমিটের মানটা বসাই দিতে হবে, এক্স ওয়াই জেড এর লিমিট কত আছে। কিন্তু যখন এস থাকবে তখন এটা এস থাকবে, আদারওয়াইজ যখনই এক্স ওয়াই বা জেড এ চলে যাবে কনভার্ট হয়ে যাবে তখন সব ক্ষেত্রে মানগুলো সরাসরি চলে আসবে প্রথম থেকে। এরপর এটা ইন্টিগ্রেশন করে যা আসে তাই। করো দেখি খাতায় কত আসে এটা ইন্টিগ্রেশন মান। ওয়াই সাপেক্ষে করো, করে মান বসায় বসাই দিয়ে আবার ওটাকে জেড এর সাপেক্ষে করো, তাহলেই চলে আসবে উত্তর। স্যার 2 আসবে মনে হয়। বসছে স্যার 2 আসে। আনসার 2। 2 আচ্ছা, এটা একটা স্পেস গেল প্রথম তল, এখন তাহলে তোমার 6টা তল বের করতে হবে। এখন খাতায় দেখো তার একটা তল আছে না এবারে এক্স অক্ষের, আর এই যে একটা, আর এটা একটা স্পেস, এখানে তো কলো লাল কালি দিয়ে দিয়ে দিই তাহলে বুঝতে সহজ হবে। আর এটা একটা তল, এই লাল কালার বোঝা যায় তো নাকি? এই কলম তো কাছে দুইটাই আছে, আর তো কলম নাই, এই জন্য কালার করতে পারতেছি না এখানে। স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা, হলো তাহলে এটা হচ্ছে আরেকটা তল, ধরো এই পাশে একটা তল নিছি, এখন ওই পাশে একটা তল নেবো। এখন এই তলে দেখো তো তোমার এক্স এর মান কত আছে, ফেস, তাহলে এটা লিখে দিই, ধরো ফেস এ বি, অথবা কি লেখা যায় ও এ বি সি, এটাই থাক না, ফেস ও এ বি সি, এই তলটা উপরে। আর এখানে দেখো এই পয়েন্টটাতে এক্স এর মান কত বলো তো, এখানে এক্স এর মান কত এই পয়েন্টে? স্যার 0 0 এক্স এর মান 0, যদি এক্স যদি 0 হয় তাহলে আমাদের এন এর মান কত? এক্স অক্ষে এন এর ইউনিট ভেক্টর কত? স্যার 0 হবে স্যার। 0 হবে স্যার। এন এর মান x এর এক্স মান অক্ষে ইউনিট ভেক্টর স্যার i স্যার অক্ষে ইউনিট ভেক্টর আই। এখন কথা হলো যে একটা তলের উপর তো তুমি দুইবার আই লিখতে পারবে না, যেহেতু এখানে তুমি একবার আই লিখে ফেলছো, ঠিক না? তার মানে এক্স অক্ষে যখন আই হবে তার মানে একবার পজিটিভ আই একবার নেগেটিভ আই। সিমিলারলি যখন ওয়াই অক্ষ বিবেচনা করবো তখন ওয়াই অক্ষের উপর একবার মাইনাস জে একবার প্লাস জে, আবার জেড অক্ষের উপরে প্লাস কে মাইনাস কে। ক্লিয়ার কিনা? তাহলে এখানে আই না হয় হবে মাইনাস আই। স্যার বাকি এই অঙ্কে স্যার আমি স্যার x অক্ষ বিবেচনা করতেছি কেন? কোনটা? এই যে এই তলটা যেটা নিলাম স্যার, এই ক্ষেত্রে তো স্যার x অক্ষের কোনো মান নাই, এটা সম্পূর্ণভাবে y z অক্ষের উপর অবস্থিত। বর্তমান ওয়াই যে জেড ফেজটা নিলাম, উপস্থিত। এখন দেখো এখানে কিন্তু এক্স এর মান আছে না, এই যে দেখো এক্স ইকুয়াল টু 0, এই যে এখানে এক্স ইকুয়াল টু 1, তিনটা মানের জন্য নিচে দেখো এক্স এর মান একবার 0, একবার এক্স এর মান 1, তাহলে এক্স এর মান 1 এর জন্য একটা উত্তর বাড়াবে, এক্স সমান সমান 0 এর জন্য একটা উত্তর বাড়াবে। আরেকটা ফেজ যদি বিবেচনা করি আমি, ধরো ফেজ, এটাকে ক্লিয়ার হও, ক্যালকুলেশন করতে পারো বাসায় বসে বসে। উপরের ফেজ না একটা, কোনটা নেবা?
আর এ বি, তার উপরের ফেস থাকলে হলো ই আর এফ, তাই না? এই ফেসে, এই ফেস যখন নিবা তখন এই ফেসে বলো তো ওয়াই এর মান কত? এই যে উপরেরটা যেটা লিখছি আমি, এ বি ই এফ, এই সাইডের ফেসটা, এই যে এটা, তাহলে এই যে যে মানটা আছে স্যার কলম 1 দেখাচ্ছি যেটা দেখো, স্যার এই 1 ফেসে কার মান আছে, এক্স ওয়াই না জেড এর কার মান আছে এই ফেসে? স্যার y ইকুয়াল 1 এই যে দেখো, এই যে ওয়াই এর মান 1 এখানে দেওয়া আছে, এই যে ওয়াই অক্ষে ওয়াই এর ভ্যালু 1, এক্স অক্ষে এক্স এর ভ্যালু 1, আর জেড অক্ষে জেড এর ভ্যালু 1। এক্স অক্ষে এক্স এর ভ্যালু 1, ওয়াই অক্ষে ওয়াই এর ভ্যালু 1, জেড অক্ষে জেড এর ভ্যালু 1। আচ্ছা, এখন এই ফেসে আছে ওয়াই এর মান 1, তাহলে ওয়াই অক্ষে আমাদের ইউনিট ভেক্টর কি বলো দেখি? এর মান y স্যার অক্ষে স্যার জে। এই ফেসটার অপোজিট ফেস কোনটা? স্যার OCDG ও সি ডি জি, মানে এইটার অপোজিট মানে এইটা, দেখো এইটার অপোজিট এই ফেসটা, তার মানে এর অপোজিট ফেস মানে কি? তখন তোমার ওয়াই এর মান আসতেছে 0 আর এন এর মান আসবে তখন হচ্ছে, যেহেতু অপোজিট ফেস এই জন্য জে না হয় সেটা হয়ে যাবে মাইনাস জে, এটার অপোজিট, এই জন্য একটা যদি প্লাস জে তার মানে এটা হচ্ছে মাইনাস জে। আবার আরেকটা ফেস যদি নাও তোমরা, কেউ বলো দেখি অন্য একটা ফেস বলো, এই তিনটা বাদ দিয়ে তলের ফেসে যাও, এই নিচের ফেসটা, ও এ এফ সি, নিচে, এই যে নিচে যেটা কলম দেখাচ্ছি আমি, মানে জি স্যার, নিচের ও এ এফ জি ও এ এফ জি। জি। আচ্ছা, এই ফেসের ক্ষেত্রে আমাদের কার মান আছে বলো দেখি? ও এ এফ জি, নিচের তল, জেড স্যার ওইটাতে তো স্যার x এর ভ্যালু আছে y এর ভ্যালু আছে স্যার। হ্যাঁ এক্স, তাহলে এক্স এর প্লেনটা এটা কোন প্লেন বলো দেখি? নিচের তলাটা এক্স ওয়াই, এক্স ওয়াই প্লেনে কে 0? স্যার z0 0, তার মানে জেড এর ভ্যালু 0। আচ্ছা, জেড যদি 0 হয় তাহলে আমাদের এখানে এন এর মানটা একটা হইতে পারে না, ইউনিট নরমাল, হয় পজিটিভ অথবা নেগেটিভ। নেগেটিভ। আর আরেকটা তল দেখো, সবার উপরে একটা তল দেওয়া আছে, এটা নিচে তার উপরে একটা টপ অফ দা বক্সটা, অর্থাৎ এই যে এটা ডি সি BCD বি, তার মানে উপরে লিখে জায়গা আছে যেহেতু ডি সি বি ই, এই ফেস, এই ফেসে দেখো তো, তাকায় দেখো তো এখানে কি আছে উপরের ফেসটাতে? স্যার ওখানে তো z আছে। জেড আছে না? জি স্যার। আচ্ছা, উপরের ফেসে জেড আছে, উপরের ফেসে জেড এর মান কত তাহলে বলো দেখি? স্যার 1 দেখাইছি 1, এই লিখে রাখছি কলম দিয়ে, দেখো জেড ইকুয়াল টু 1, তাহলে জেড ইকুয়াল টু 1 যদি হয় তাহলে আই এর মান কি নিবা? স্যার k আই এর মান নেবো কে, নাকি? এখন কথা হলো, তুমি যদি উপরেরটাকে পজিটিভ ধরো তাহলে নিচেরটাকে কি ধরবা? নেগেটিভ, নেগেটিভ ধরতে হবে, মাইনাস কে। মানে কে না হয় সেটা মাইনাস কে। এই মানে একটাতে যদি পজিটিভ ধরো উপরের ফেস পজিটিভ হলে নিচের ফেস নেগেটিভ, আবার এই সাইডের ফেসটা যদি পজিটিভ ধরো এই ফেসটা নেগেটিভ, আবার কিছু প্রথম যেটা শুরু করছিলাম এইটা যদি পজিটিভ হয় এর অপোজিট ফেসটা নেগেটিভ। এই জন্য সবসময় মনে রাখতে পারবো আমরা যেগুলো 1 বা যেগুলো মান পাচ্ছে সেগুলোর ক্ষেত্রে পজিটিভ ভ্যালু নিচ্ছি। দেখো 1 এর জন্য পজিটিভ ভ্যালু, y1 এর জন্য পজিটিভ, 1 এর জন্য পজিটিভ, আর 0 এর ক্ষেত্রে নিচ্ছি দেখো নেগেটিভ, 0 এর জন্য নেগেটিভ, 0 এর ক্ষেত্রে নেগেটিভ, 0 এর ক্ষেত্রেও নেগেটিভ, মানে একই একটা সিকোয়েন্স মিলানোর জন্য চেষ্টা করছি এখানে আমরা। এখন দেখো এই জাস্ট এই ফেজ গুলো বুঝতে পারলা কিনা, দেখো ফেজ বুঝতে পারলে এই যে এখানকার যে ইন্টিগ্রেশন করছে জাস্ট সবগুলোর জন্য সেম ফর্ম, জাস্ট বোঝার হচ্ছে শুধুমাত্র ফেস গুলোর, জাস্ট জেড এর মান আর কে এর মান প্রত্যেকটার ক্ষেত্রে একই সূত্র, এখানে জাস্ট মানগুলো বসবে, জাস্ট যোগ বিয়োগ করে একটা মান চলে আসবে। স্যার ভালো? স্যার এই ক্ষেত্রে স্যার x এর y আর z এর যে ভ্যালু 0 1 0 1 স্যার ওইটাতে সমস্যা নাই, শুধুমাত্র স্যার ইউনিট যে ভেক্টরটা আছে স্যার এই ক্ষেত্রে হ্যাঁ। স্যার ফেস ডি ই এফ জি যে এখানে নিলাম স্যার, এই ভেক্টরটাতে আমি ইউনিট ভেক্টর নিলাম হচ্ছে স্যার প্লাস এর i, কিন্তু I, স্যার সেকেন্ড যে ভেক্টরটা নিলাম x = 0 n হ্যাঁ, = পরেরটাতে। i, স্যার এই হুম। তলটা তো স্যার সম্পূর্ণভাবে কোনোভাবেই x অক্ষের মধ্যে নাই, সেটা তো x অক্ষের আচ্ছা, সাথে সম্পর্ক না, তাহলে ওই অক্ষ বরাবর আমি আচ্ছা ইউনিট শোনো, ভেক্টর কেন ওইটা চলে গেছে কোন প্লেনে বলো তো? যে ওয়াই জেড প্লেনে চলে গেছে না? yz প্লেনে চলে গেছে স্যার। আচ্ছা, ওয়াই জেড প্লেনে কে 0? ওয়াই জেড প্লেনে 0 কে? তো ওইখানে X x 0 নাই জন্যই তো এটা 0 হয়ে গেছে। ওয়াই জেড প্লেনে চলে গেছে, কিন্তু দেখো এটা ওয়াই জেড প্লেনে কিন্তু এক্স নাই, তাই না? ওই জি, জন্য স্যার। কিন্তু দেখো x = 0 বসাইছি, মানে ওয়াই জেড প্লেনে x 0 আর এক্স ওয়াই প্লেনে z 0 আর এক্স জেড প্লেনে হবে y 0। এখন তুমি মিলাও তোমারটার সাথে মিলে কিনা। এই প্লেনে কেউ নাই, তার মানে এক্স আছে, নাই মানে এক্স আছে কিন্তু ইনডাইরেক্টলি 0, কারণ ওয়াই জেড প্লেনে x 0,
যেহেতু x 0 এই জন্য আমরা মানটা নিয়েছি যেহেতু একটা পজিটিভ ফেস, ওই পাশে ধরছি নেগেটিভ ফেস। আবার ধরো তুমি এইটাতে যখন বসাবা, দেখো তোমার এখানে কিন্তু x জেড প্লেনে y নাই। নাই মানে কি ইনডাইরেক্টলি y এর মান 0 দেয়া আছে, অর্থাৎ y 0, এটা ইনডাইরেক্টলি দেয়া। y 0 তখন আসবে, দ্যাট মিন্স তখন সেটা নেগেটিভ ফেসে কিন্তু নিছি আমরা। আবার এই পেসে যখন নিছে প্রথমটা, ধরো xy প্লেনে, xy প্লেনে কিন্তু z নাই বলা, তার মানে z এর মান এখানে 0, z 0 মানে এখানে এই ফেসটাতে আমরা তখন নেব z এর ভ্যালুটার ক্ষেত্রে মাইনাস, মাইনাস কে। দেখো ফেস গুলো ক্লিয়ার কিনা? মানে এখানে তো 6টা ফেস, তো আসলে কলম দিয়ে দেখে দেখে কালার দিয়ে আসলে বোঝানোটা মুশকিল। আর তোমরা একটা করতে পারো কি, পরীক্ষার সময় ধরো এই ফেসটা আগে একটা ফেস দাগাই নিলা, হ্যাঁ, পেন্সিল দিয়ে দাগাবা, কলম দিয়ে হবে না। পেন্সিল দিয়ে দাগাই নিয়ে ওই ফেসটা আগে প্রবলেম করে ফেলে, পরে ওই ফেসটা মিশাই ফেলা পেন্সিল দিয়ে, আরেকটা ফেস হালকা করে দাগাইলা, আরেকটা ফেস লেখার পরে কলম দিয়ে পেন্সিল দিয়ে মিশাই দিলা, দিলে তাহলে সহজ হবে মানে ফেস গুলো বুঝতে লিখতে। হ্যাঁ, তখন এ বি অনেকের কনফিউশন হয় যে এখানে কেউ কেউ নিতে পারে ধরো ডি ই এফ জি, এটাও নিতে পারে। আবার যদি মনে করো না এখান থেকে শুরু করবো জি এফ ই ডি, তাও হবে। আবার যদি মনে করো উল্টা দিকে আসবা ই এফ জি ডি, মানে যেদিকেই যাও না কেন কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে যে তুমি ওই ফেসটা 4টা স্কয়ার মানে 4টা বাহুর ফেসটা নিচ্ছ কিনা এখানে। হ্যাঁ, তো সেক্ষেত্রে জাস্ট এইটাই তো হুবহু হইতে হবে যে ডি সি বি কে মুখস্থ করে, আসলে আসলে মুখস্থ করা কিছু না। হ্যাঁ, জাস্ট তুমি আগে পেন্সিল ওই ফেসটার উপর দাগাবা, দাগানোর পর যেটাই থাক তুমি যে কোনো একটা নিলেই হলো। ধরো জাস্ট এইরকম করবা না, ধরো এখানে ডি এফ ই জি এরকম করবা না, বা যেটা নেবে এক সাইজ ওয়াইজ আসবে। ধরো যদি ডি নাও তাহলে প্রথমে ডি শুরু করলে কি ডি ই এফ জি, অথবা যদি জি শুরু করো তাহলে জি এফ ই ডি, অথবা উল্টা দিকে যাও জি ডি ই এফ, মানে যেদিকেই যাও না কেন একটা সিকোয়েন্স করে থাকো, মানে মাঝখান থেকে গ্যাপ গ্যাপ দিয়ে না। হ্যাঁ, তাহলে আর ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই। আর সবসময় চেষ্টা করবো যে মানটা দেওয়া থাকবে সেটার ক্ষেত্রে পজিটিভ ভ্যালু নিচ্ছি, আর যেটাতে মান নাই মানে ইনডাইরেক্টলি বলে দেওয়া আছে সেটার ক্ষেত্রে নেগেটিভ মান নিচ্ছি আমরা। স্যার এই ম্যাথ গুলো কি শুধু স্যার এরকম অক্ষ কল্পনা করে করতে হইতেছে? হ্যাঁ হ্যাঁ, মানে 3D না সবগুলো, এক্স ওয়াই জেড আছে যেহেতু 3D তো আসলে মনে করো তো বক্স, যে কোনো একটা কার্টুন আছে না, যে কার্টুন বা স্কোয়ার বক্স গুলো, মানে ঘনক আর কি, চারদিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, এরকম কোন বক্স যদি তুমি টেবিলে বসায় রাখো অথবা তুমি ওয়ালের কর্নারে বসায় রাখো, তাহলে এই ফেস শেপটা হচ্ছে এটা। হ্যাঁ, যে কোনো ঘনক বস্তু। মানে স্যার আমি বলতে চাইতেছি যেমন এ বি ই এফ ফেসে হুম হুম ওয়াই মান 1, কিন্তু হুম তার অপোজিট ফেসটাতে ওইখানে হুম, ওয়াই মান 0, কিন্তু ওইখানে তো স্যার জেড এর মান বা এক্স এর যে মান ছিল 1 ছিল, আমরা তো ওইটা হুম। নিলাম না, শুধুমাত্র ওয়াই ইকুয়াল 0 নিলাম। তার মানে কি যে কোনো একটা অক্ষকে আমরা যখন নিতেছি তারপর ওইটার হুম। বিপরীতে আবার ওই অক্ষ নিয়ে কাজ করব। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো একটা দেখো পজিটিভ নিয়েছি পরে নেগেটিভ নিয়েছি, কারণ এখানে তোমার 6টা ফেসের মানই বের করতে হবে, তো কেউ বাদ যাচ্ছে না। তো তোমাকে 6টা ফেসের জন্য মান বের করতে হবে, প্রথম ফেস দ্বিতীয় ফেস এভাবে 6টা ফেসের জন্য মান বের করতে হবে, যার কারণে তোমার কোনোটা বাদ পড়ে যাবে না কিন্তু। হ্যাঁ, এই কারণে আর একটাকে ইমাজিনারি হিসেবে মাইনাস ধরা হয়, একটা পজিটিভ অপোজিটটা নেগেটিভ নিয়ে একটার জন্য বের করছি। আবার যখন সামনের ফেস নিচ্ছে তখন এইটার মানই বের হচ্ছে, কিন্তু তোমার পরবর্তীতে আবার আরেকটার মান বের করতে হবে, অর্থাৎ তোমার 6টা যে তল আছে 6টা তলের মান 6টা বের হবে। আর সবগুলোর উত্তর যেটা বেরোবে সেটা যোগ করে দিলে যেটা পারবে সেটাই হচ্ছে আমাদের মূল উত্তরটা। মানে প্রত্যেকটা তলের উত্তরগুলো যোগ করবো বলে একটা জাস্ট টোটাল উত্তরটা বের হবে। স্যার এটা কি স্যার সারফেস এরিয়া স্যার? হ্যাঁ, পুরাটার ঘনকের। এই জন্য বলা হলো যদি ঘনক হোক রেক্টাঙ্গুলার যেটা হোক না কেন, ঘনকগুলোর ক্ষেত্রে করবা কি যে প্রত্যেকটা ফেস একবারে না বের করে একটা একটা করে ফেস বের করো, বের করার পর সবগুলো যোগ করে দিলেই চলে আসবে পুরাটার জন্য। আলটিমেটলি বোঝার এই অপশন হচ্ছে যে এখান থেকে একটা যে কোনো পোর্শন ভালো করে ক্লিয়ার হইলে আর কোনটার ফেস কিভাবে নিচ্ছি, হ্যাঁ, এইটা মানে একই কোশ্চেনই তো, জাস্ট এই মানগুলো এখানে বসে যোগ বিয়োগ করলে একটা করে উত্তর বাড়াবে। আর লিমিটে যেন প্রবলেম না হয় এই জন্য দেখো সবার লিমিট কিন্তু আমি 0 to 1 করে রাখছি, দেখো 0 to 1 0 to 1 0 to 1, যেন লিমিট নিয়ে কোনো প্রবলেম না হয়। স্যার একটা জায়গায় একটু কনফিউশন আছে। এইটা যে প্রথম ফেজ যেটা লিখলেন, এখানে আমি এক্সই কেন নিলাম, অন্য কিছু কেন নিলাম না? জেড নাই বাট ওয়াই তো নেওয়া যেত। কোনটা এটাতে জি স্যার। প্রথম ফেজে? জি স্যার, এই জিনিসটা আমি আসলে ক্লিয়ার হতে পারছি না। জিরোটা আমি বুঝছি, কারণ ওই অক্ষগুলোতে ওই জায়গাতে মানে ওইটা নাই, এই জন্য সেটা জিরো। কিন্তু স্যার এই যে ওয়ান যেটা নিলাম, এখানে আমি এক্সই কেন নিলাম, এই জিনিসটা আমি বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, এই দেখো এই যে যখন এই ফেজটা নিচ্ছ না, এই বাহুতে এই একটা লেন্থ আছে না আমার এখানে, দেখো কলমে দেখাচ্ছি, মোটা করে দেখাই দিছি, জি স্যার। মানটা আছে না এখানে, এটার মান কত এক্স অক্ষে? এক্স এক্স ইকুয়াল টু ইকুয়াল টু 1, ওয়ান। এই কারণে কিন্তু এখানে এক্স ইকুয়াল টু 1 নিছি। আবার যখন তুমি পরের ফেসে যাও, পরের ফেসে দেখো এক্স অক্ষের সাথে যেটাই নেই না কেন এই অক্ষে কিন্তু অপোজিট যদি করি আমি, এখানে দেখো কোন এক্স এর মান কত বলো দেখি এই পয়েন্টে,
জিরো। জিরো, এই জন্য কিন্তু পরের পয়েন্টটাতে এটা জিরো। জি স্যার, আমি এইটাই বুঝছি, কিন্তু যে প্রথমটা বুঝছিলাম না যে কেন ওখানে এক্স নিলাম। ওকে এই যে স্যার, এটার থ্যাংক ইউ। জন্যই, এটাই হ্যাঁ এটাই স্যার, কারণ। এখন আমি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ আবার স্যার। তুমি যখন এই ফেস নেবে, লাল লাল কালার যেটা করে রাখছি আমি, হ্যাঁ, তাহলে জি তুমি স্যার। ধরো লাল এই লাইনটা যদি নাও, তাহলে এই লাইনে ওয়াই এর মান কত? স্যার 1। 1, এই জন্য কিন্তু পরের ফেসে দেখো ওয়াই এর মান 1। হুম। হ্যাঁ, আবার এই ফেজ যখন নিচ্ছি তখন দেখো এটা জেড এর মান 1। জাস্ট মোটা করে দিচ্ছি যেটা কালারটা, এটার ক্ষেত্রে জেড এর মান তখন 1। আর আমরা ওকে সাধারণত স্যার। জানি জেড এর সাথে জেড এর ইউনিট ভেক্টর হচ্ছে কে, ওয়াই নিলে ওয়াই ইউনিট ভেক্টর হচ্ছে জে। জে, আর এক্স এর ইউনিট ভেক্টর হচ্ছে আই। হাই। এই ওকে স্যার। স্যার এক্স ওয়াই জেড এই অক্ষগুলো নিজের ইচ্ছা মতো নেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, নিজের ইচ্ছা মতো তুমি এটা করতে পারো, এখানে ওয়াই, এখানে জেড, এখানে এক্স নিতেই পারো তোমার জি ইচ্ছা স্যার। মতো। আর স্যার এটা পরীক্ষার সময় কি স্যার আমরা পাশের চিত্রটা আঁকায় দেন ম্যাথ করব? এটা যদি আঁকাইতে পারলে সুবিধা, কারণ কি তুমি আসলে কোনটাকে এক্স বললা আর কোনটাকে ওয়াই বললা, এখন তুমি ধরো এটা তো আমি বুঝতে পারবো না। জি আর স্যার। এটাকে ওয়াই মনে করতেছো, এটা এক্স মনে করতেছো, করে অঙ্কটা পুরোটাই করছো ঠিক আছে, কিন্তু আর আমি ছবি না দেখলে বুঝবো কি করে যে আসলে কোনটা এক্স আর কোনটা জি ওয়াই? স্যার। জি স্যার। আর এটা তো কঠিন ছবি না, তোমার ছবিগুলো তো দিয়ে দিলাম না একটা আমি খাতায়, এই দেখো ছবিটা একবার দেখেন, এটা তো সহজ ছবি। স্যার ছবিটা সোজাই আছে, পরীক্ষায় করব কিনা সেজন্য বললাম। হ্যাঁ হ্যাঁ, এই দেখো ছবি একই জিনিস কিন্তু। ওকে, এখন একটু বলি, এটা তো সারফেস এই পর্যন্তই শেষ হবে, হ্যাঁ। আর হচ্ছে আমাদের হচ্ছে ভলিউমে যদি যাই, আর যেগুলো স্যার ইউনিট ভেক্টর মাইনাস নিলেন স্যার নেগেটিভ, ওগুলো তো স্যার সবগুলো মনে হয় জিরো হবে। ওই তো এক্স এর মান জিরোর জন্য, যাই হোক, উত্তর কিছু আসবে, হ্যাঁ, উত্তরগুলো মনে নাই আমার। আচ্ছা স্যার। হ্যাঁ, উত্তর করে জাস্ট ওই জন্য বললাম যে প্রত্যেকটা ফেসের জন্য 6টা উত্তর বাড়াবে এরকম, হ্যাঁ, 6টা উত্তর যোগ করে দেওয়া, দিলে লাস্ট উত্তর বেরোবে। আর আচ্ছা অঙ্ক, স্যার। আচ্ছা অঙ্কটা কি স্যার বই থেকে? কোনটা এটা? আচ্ছা বই থেকে দিলাম, এক্সারসাইজে আছে, হ্যাঁ বইয়েও আছে, ও যেটা রেফার বই দেওয়া আছে না, ওই বই পাবা সবগুলো, বইয়ের বাইরে যাচ্ছি না তো। আচ্ছা, এখন যদি বলি ধরো এটা টাইপ একটা বাদ দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন ভলিউমের একটা দেখে তাহলে আর ক্লিয়ার হয়ে যাবে। একই জিনিস কিন্তু, ধরো তোমার এফই দিয়ে, যেহেতু এখানে এফ লিখছি তো এখানে এফ দিই। আচ্ছা, কি স্যার এটা কি 2x লিখেছেন? 2x, 2xz, ধরো আগের কোশ্চেনের মধ্যে একটা এফ ছিল, এখানে একটা এফ দিয়ে দিলাম। তোমাকে বের করতে বলা হইলো ধরো ট্রিপল ইন্টিগ্রেশন অর্থাৎ ভলিউম, ধরো এফ ডিভি, আগের মতনই অবস্থা, যেখানে বলে দেব ভি ইজ দ্য ভলিউম, আগের কোশ্চেনের মতোই। bounded by the region, দেবো 1 by the region bounded by volume bounded by, এত দরকার নাই, bounded by সারফেসে লিখি, কারণ ভলিউমের ব্যাপার তো সারফেস, এক্স এর মান 0, ওয়াই এর মান 0, এরপরে ওয়াই এর মান 6, জেড এর মান x⁴,
টু আর একটা হলো জেড এর মান 4। আগের কোশ্চেনের মতো এফ একটা ভেক্টর দেওয়া আছে, আমাদের ফিল্ড বের করতে বলা হলো এফ ডিভি, যেখানে ভিটাকে বলতেছে আমরা ভলিউম, এবং এটা হচ্ছে বাউন্ডেড বাই দ্য সারফেস, এক্স সমান 0, ওয়াই 0, আর একটা মান দিলাম ওয়াই এর মান 6, জেড এর মান এক্স স্কয়ার এবং জেড এর মান 4। এই কোশ্চেনে এক্স ওয়াই জেড এর যদি লিমিট তৈরি করতে বলা হয়, হ্যাঁ আগের কোশ্চেনের মতো দেখে দেখে, এক্স ওয়াই জেড এর লিমিট যেটা আছে, এক্স ওয়াই জেড এর লিমিট কিভাবে, কয়টা মান দেওয়া আছে দেখো তো, লিমিট বের করতে পারো কিনা দেখে দেখে। আগেরটা তো ছিল 0 to 0, 0 to 1, 0 to 1, এটার লিমিট কত হবে? এক্স ওয়াই জেড লিমিট কত কত বলো দেখি। স্যার ওয়াই এরটা তো 0 থেকে 6। স্যার জেড 0 থেকে 4। ওয়াই স্যার স্যার এক্স 0 থেকে 2। আচ্ছা এখন একটু দেখো, তোমার এখানে ওয়াই এর মান 0 to 6, এটা একটা লিমিট দেয়া আছে। 0 to 6 সমস্যা নাই। জেড এর লিমিটও দেওয়া আছে, দেখো এক্স স্কয়ার থেকে 4, তাই না? এক্স Yes, স্কয়ার sir. থেকে 4 দেওয়া আছে, কিন্তু এক্স এর লিমিট একটা আছে, তার মানে তোমাকে আরেকটা লিমিট বের করতে হবে। জি স্যার। এক্স এর আরেকটা লিমিট এর মধ্যে বের করা যাবে না এই রিলেশন গুলো থেকে? স্যার রুট জেড। আচ্ছা এখন মনে করো এখানে জেড স্কয়ার সমান এক্স স্কয়ার, এগুলো তো 0, এগুলো তো বের করার সুযোগ নাই। এখন এই রিলেশন গুলো তো বের করা যাবে। হ্যাঁ এখন দেখো তো, এই দুটোর মধ্যে যদি রিলেশন তুমি এক জায়গায় করতে চাও, তাহলে জেড এর মান আছে 4, এখানে যে 4 বসা, তার মানে এক্স এর ভ্যালু কত বের হবে এখান থেকে? 2। স্যার 2। 2 বের হবে। এক্স এর মান বেরবে 2, তার মানে লিমিটটা কিন্তু ইনডাইরেক্টলি বলে দেওয়া আছে যে লিমিটটা 0 থেকে 2। দেখো ক্লিয়ার কিনা? শুধু জি যে স্যার। এক্স একটা বলছে, আরেকটা মাঝে একটা রিলেশন দিয়ে রাখছে, তার মানে এই রিলেশন থেকে তুমি এক্স এর মানটা বের করে নিতে হবে। জেড এর মানটা 4 বসালে এক্স ইকুয়াল টু 2, তার মানে এটা একটা লিমিট। তার মানে এক্স এর লিমিট জানো, ওয়াই এর লিমিট জানো, জেড এর লিমিটও জানো। এখানে যা শুধুমাত্র এটা বসে দিলে হবে না, 1 2 3টা লিমিট। এক্স এর মান কত বলো দেখি লিমিট? স্যার 0 থেকে 2। স্যার এক্স সমান স্যার 0 দেওয়া আছে, আরেকটা এক্স এর মান স্যার 2 পেলাম, তাহলে স্যার জেড সমান যে এক্স স্কয়ার দেওয়া আছে, ওখানে এক্স এর মান 0 দিব না 2 দিব? আচ্ছা লিখি, এই যে লিখতেছি এখানে দেখো আগে, ওয়াই এর মান 0 থেকে 6, আর জেড এর মান আসবে হচ্ছে এক্স স্কয়ার থেকে 4। এখন ক্লিয়ার কিনা দেখো আগে। স্যার এক্স এর মানটা তো স্যার -2 হইতে পারতো। কোনটা? ওই যে এক্স এর মানটা, যে লিমিটটা 0 থেকে যেটা 2 বার করলাম, ওটা তো আচ্ছা স্যার -2 হইতে পারতো। মাইনাস কেন বাড়াবাড়ি, প্লাস মাইনাস 2 হইতে পারে। যদি এখানে 4 বসাইলা, যোগ বিয়োগ করলে কত আসবে? প্লাস মাইনাস 2 না? জি স্যার, আমরা তো যে প্লাসটা নিতেছি, মাইনাসটা নিলাম না কেন? আচ্ছা মাইনাসটা নিতেছি না, এখানে প্লাস মাইনাস আসতেছে, কিন্তু আমাদের এখানে একটা মান অলরেডি আছে তো 0, এটাকে বাদ দেবো কিভাবে? এখানে একটা ভ্যালু আছে না, এটাকে বাদ দিতে তো পারবো না, না পারবো? না এই জন্য স্যার। এটাকে কিন্তু রাখতে হচ্ছে। হ্যাঁ এই জন্য স্যার যে কোনো একটা নিলে হবে। স্যার তুমি এগুলো প্লাস তো 2 সব নিলেও করতে পারো, পজিটিভ মাইনাস 2 এক্সিস। নিলেও করতে পারবা, সমস্যা নাই। স্যার এগুলো তো সব পজিটিভ এক্সিসে, নেগেটিভ তো আসবেই না। এখন দেখো আরেকটা বিষয় আছে, এখানে কি মানটাকে স্কয়ার না, যেহেতু মানগুলো স্কয়ার রুট বা স্কয়ারের ক্ষেত্রে আনতেছি, এই কারণে কিন্তু অলওয়েজ কিন্তু মানগুলো পজিটিভ ফিল্ডের উপরে কাজ করতেছে। হ্যাঁ আর এখন পর্যন্ত যেগুলো লিমিটিং ভ্যালু গুলো আছে, দেখো নেগেটিভ মান কিন্তু এখন আমরা পাইনি। নেগেটিভ মান আসতেই পারে, হ্যাঁ ওটা সমস্যা না, কিন্তু যদি দুইটা মানে দরকার, সাপোজ ধরো এই কোশ্চেনই হয়তো এরকম, এক্স এর কোনো মান নাই, সাপোজ, একটু ক্লিয়ার হও সবাই। সুমন, ধরো তোমার এই কোশ্চেনে প্রশ্নের মধ্যে এক্স এর মান দেওয়া নাই, শুধু ওয়াই দেওয়া আছে, জেড দেওয়া আছে। হ্যাঁ তখন তুমি এক্স বের করতে পারবা না, ধরো এক্স দেওয়া নাই। জি স্যার পারবো স্যার, তখন +2 থেকে -2 বা -2 থেকে +2। -2 থেকে +2 করলে হয়ে যাবে কিন্তু। আর যখন তুমি স্পেসিফিক একটা মান দেওয়া থাকবে, তখন তুমি ওইটাকে আর বাদ দিতে পারবা না, তখন তুমি এখান থেকে পজিটিভ মানটা নিতে হবে, কারণ এখানকার দেখো সবগুলো মানই পজিটিভ। আর যদি এক্স না থাকতো তাহলে তুমি প্লাস -2 থেকে +2। কোশ্চেন ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। এই আর কি। আচ্ছা এখন তো সূত্র কিছু না, এখানে এফ এর মান বসাবা, এফ দেয়া আছে, আর ডিভি মানে কি, ডিএক্স ডিওয়াই ডিজেড, অথবা যে কোনো মিলে ডিজেড ডিওয়াই ডিএক্স, অথবা ডিএক্স ডিওয়াই ডিজেড, যে কোনো একটা নিলেই হবে, এটা সমস্যা নাই। এখন কি এটা কি ইন্টিগ্রেশন করে দরকার আছে, খালি এফ এর মান বসাবা, প্রথমে একটা ইন্টিগ্রেশন করবা, করার পর উত্তর বেরোবে, উত্তরটাকে আরেকবার ইন্টিগ্রেশন করবা, যে উত্তর পরে সেটাকে আরেকবার ইন্টিগ্রেশন করলেই শেষ।
ব্যাপার তো নাকি বোঝার কিন্তু এইটুকুই ছিল, লিমিটটুকুই, বাকি কিন্তু নরমাল ইন্টিগ্রেশন। পুরো এফটা বসাবো, একবার ইন্টিগ্রেশন করব, উত্তর মান বসাবো, যা বাড়বে উত্তরটাকে আরেকবার ইন্টিগ্রেশন, যে উত্তর বাড়বে সেটাকে আরেকবার ইন্টিগ্রেশন। স্যার অ্যানসারে কি স্যার ইউনিট ভেক্টর গুলো থাকবে? হ্যাঁ হ্যাঁ, আইজেকে থাকবে, আচ্ছা স্যার আইজেকে থাকবে। এখানে যেহেতু আইজেকে তো যেতে পারবে, ওই থেকে যাবে আইজেকে। জি স্যার। স্যার এখানে জেড সমান যে এক্স স্কয়ার দেওয়া আছে এটাকে মানে কনভার্ট করে নিব না স্যার? না না, দরকার নাই, এক্স স্কয়ার বসাই দিবা সরাসরি, কারণ মান তো দিয়ে রাখছে এক্স স্কয়ার থেকে 4। জি স্যার। হ্যাঁ, বসানো দরকার নেই। আচ্ছা, এখন এই কোশ্চেনটা ধরো স্কেলার ফিল্ড, এটা তো ভেক্টর এফ এর মান আছে, এফ না যে পরীক্ষায় যদি একটা ফাই দেওয়া থাকতো এফ এর পরিবর্তে, প্রবলেম হইতো কোনো? সেম প্রবলেম। স্যার খালি আমি ফর্মুলা বললাম যে ভেক্টর না দিয়ে ফাই এর একটা মান দিয়ে রাখছি, ধরো ফাই সমান সমান ধরো 2x প্লাস ওয়াই দিয়ে রাখলাম, এই এফ না দিয়ে ফাই। পুরা কোশ্চেন সেম থাকলো, বলে দিলাম তুমি বের করো ট্রিপল ইন্টিগ্রেশন ফাই ডিভি। এখন যে মানটা আছে, এখন ধরো এখানে একটা মান আমি এইভাবে লিখতেছি, আগের কোশ্চেনটাই হুবহু, খালি লিমিটটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, দেখো পারো কিনা এইভাবে। ধরো এখানে x0 y0, এরপরে y2 আগের মতো করে লিখতেছি কিন্তু z0, এবং এইটা দিয়ে দিলাম আর বলে দিলাম যে এখানে যে সিলিন্ডারটা আমরা ব্যবহার করব সেই সিলিন্ডারটার মান হচ্ছে z = 4 - x²। দেখো তো আমি বের করতে পারবা কিনা, একই কোশ্চেন না? এই কোশ্চেন আর এই কোশ্চেনের মধ্যে পার্থক্য কোন জায়গায় আছে বলো দেখি একটু। স্যার এখানে ইউনিট ভেক্টর দেন নাই। এখানে ছিল ভেক্টর গুলো ভেক্টর, আলাদা ভেক্টর করা না দিয়ে দিলাম আমি স্কেলার, জাস্ট এফ এর পরিবর্তে স্কেলার, লিমিট কিন্তু সেম 0 0, জাস্ট মানটা চেঞ্জ করে দিয়েছি। এখানে যেটা 6 আমি দিয়েছি 2, হ্যাঁ, একটা দিলাম 0 আর একটা দিলাম z = 4 - x²। কি পারা যাবে কিনা? মানে এখান থেকে লিমিট কত কত বলো দেখি, x y z এর লিমিট, এই লিমিটে x y z y এর লিমিট তো আছে 0 থেকে 2, z এর লিমিট কত আছে 0 থেকে 4 - x²। তার মানে x এর লিমিট একটা দেওয়া আছে, আলটিমেটলি তোমার আরেকটা লিমিট, এই দুটোর মধ্যে রিলেশন করতে পারবো না। z 0 বসাইলে কি থাকে, স্যার 0 x² থেকে 2। সমান 4, স্যার 0 থেকে 2 হয়, 2 x এর আছে। মান 2, 0 থেকে 2। তার মানে এই কোশ্চেন সেম, 2। পার্থক্য হচ্ছে এটা ছিল ভেক্টর একটা মান, যার কারণে এখানে ভেক্টর ছিল, এটা যেহেতু স্কেলার মান এই জন্য এখানে একটা স্কেলার আসছে। এটুকুই কিন্তু মূল পার্থক্য, বাকি পুরোটাই সেম জিনিস। ক্লিয়ার কিনা সবাই? দেখো লিমিট ওইটাই, যে শুধুমাত্র এখানে বরঞ্চ পার্থক্যটা কোথায় হবে, দেখো যেখানে আই জে কে থাকালে উত্তরটাতে আই জে কে থাকবে, আর এখানে যখন তুমি একটা জাস্ট আই বা আই জে কে থাকবে না, তাহলে উত্তরটাতে কোনো আই জে কে আসবে না, জাস্ট নির্দিষ্ট একটা ভ্যালু আসবে। এই হচ্ছে মূল ডিফারেন্স, বাকিটা সেম। কি ভলিউমটা বুঝতে পারলাম কিনা সবাই? দেখো স্যার এই যে প্রথম প্রশ্নটাই ওই যে x সমান 0 থেকে 2, তারপরে f dz, তো প্রথমটা তো আমরা dz এর সাপেক্ষে মানে ইন্টিগ্রেট করব, তখন কি আমরা লিমিটটা মানে x সমান 0 to 2 এটা বসাইতে পারবো তখন? আরে না রে, এটা তো আমি এমনি লিখছি যে তোমার এখানে লিমিটটা তুমি এক্স ওয়াই এর আগে পিছে তোমার সুবিধা মতো করো না কেন, বারবার বলছি, এর আগের ক্লাসে বলছিলাম এটা, যে এখানে যেটা থাকবে এর পাশের লিমিটটা সেটাই হতে হবে। এটা যদি এক্স আছে না, এটা তাহলে এক্স, এটা যদি ওয়াই তার মানে এটা ওয়াই, লাস্টে যেটা তার মানে এটা জেড। এটা তো আমি এমনি বললাম যে এক্স ওয়াই জেড বা জেড এক্স এটা হতে পারে, কিন্তু আসলে তুমি যে ইন্টিগ্রেশনটা নিবা, হ্যাঁ, এটা যদি এক্স এর ভ্যালু হয় এখানে অবশ্যই ডিএক্স থাকতে হবে, আবার পরেরটা যদি ওয়াই এর মান হয় তাহলে অবশ্যই এটা ডিওয়াই হইতে হবে, হ্যাঁ, আর লাস্টের লিমিট যদি জেড হয় তাহলে এটা ডিজেড হইতে হবে। আর রিভার্স বিবেচনা করি, প্রথমে তুমি বসাইলা জেড, তারপর ওয়াই, লাস্টে এক্স, এভাবে বসাইতে পারো, তাহলে কি আসবে, ডিজেড ডিওয়াই ডিএক্স। এইভাবে মনে রাখতে হবে, মানে যেটা ইন্টিগ্রেশন তার লিমিট। আচ্ছা, এটুকু যাবে। আর নেক্সট ক্লাসে শুরু করবার আগে আমরা হচ্ছে কয়েকটা জাস্ট রিলেশন এই যা করলাম আমরা, হ্যাঁ, এখানকার এগুলোর যে ফরম্যাট গুলো পাইলাম এগুলো নিয়ে জাস্ট তোমার লাইন ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল আর সারফেস ইন্টিগ্রাল, এগুলোর মধ্যে কিছু রিলেশন আছে, হ্যাঁ, আর রিলেশন গুলোকে এক একটা নাম দ্বারা প্রকাশ করা হচ্ছে রিলেশন গুলোকে। এখন
আমরা যদি কিছু রিলেশনের নাম বলার আগে জাস্ট একটু বলে দেই, সাপোজ একটু দেখো আগে, নেক্সট ক্লাসে করাবো এগুলো, এখন আজকে করাবো না। হুম, কোনটা? হুম, বাস্তব প্রয়োগ খুঁজে পাচ্ছ না তুমি? হ্যাঁ হ্যাঁ, তোমার ধরো যে ভলিউম বা সারফেস যেগুলো আছে, হ্যাঁ, এতক্ষণ তোমার যে যে কোনো জায়গায় যখন তুমি যে শেপ গুলো কাজ করবা, যখন যে কোনো শেপের স্ট্রাকচারে যাই, তখন তোমার ওখানকার যে মানগুলো বের করতে হয়, তখন ভলিউম বের করো, সারফেস বের করো, এরিয়া বের করো, তখন জাস্ট এই সব ফর্মুলা গুলো অ্যাপ্লাই করে এগুলো সরাসরি বের করা যাবে, ওই কোনো কিছু মাপযোগ ছাড়াই, জাস্ট ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করেই। আর তোমার একটা ঘনক বস্তু দিয়ে দেওয়া হলো, ঘনক বস্তু তোমার দৈর্ঘ্য বা তোমার আয়তন বের করো, তুমি মাপে মাপে বের করবা, তখন সরাসরি জাস্ট ফর্মুলা বসাইলে কিন্তু মান চলে আসবে। আবার এগুলোকে তোমার যে কোনো স্কোয়ার ক্ষেত্রেও বার করতে পারো, অথবা দেখা গেল যে কোনো আয়তাকার বস্তুর ক্ষেত্রে হইতে পারে। বাট এই রিলেটেড যে কোনো আয়তকার বা হোক বা রেক্টেঙ্গুলার হোক, সবগুলোর ক্ষেত্রে দৈর্ঘ্য বস্তু বা যেটি দেওয়া থাকে না কেন, সেক্ষেত্রে তোমার যে কোনো যদি কোন ফিল্ডের উপরে মান বা সারফেস বলে দেওয়া থাকে লিমিট গুলো, সেক্ষেত্রে তোমার ওখান থেকে সরাসরি এরিয়া বা ভলিউম বা তোমার সারফেস সরাসরি বের করা যাবে, জাস্ট এই ফর্মুলা গুলো ব্যবহার করে করি। আর আলটিমেটলি হচ্ছে তোমার সারফেস এরিয়া বা ভলিউম বের করার ক্ষেত্রে এই জাস্ট ফর্মুলা গুলো ব্যবহার করা হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্ট্রাকচার এগুলো বেশি ব্যবহার হয়। স্যার এখানে স্যার সারফেস ইন্টিগ্রাল বলতে স্যার ওই যে 6টা তলের ক্ষেত্রফলের যোগফল কি? হুম, প্রত্যেকটা সারফেসের জন্য আলাদা আলাদা মান বের হবে। হ্যাঁ, 6টা সারফেস মান বের হবে, তখন সবগুলো সারফেস যোগ করে দিলেই পুরোটা সারফেস বের হয়ে যাবে। স্যার আমরা যেমন স্যার ওই যে প্রথমে স্যার যেটা করলাম করে স্যার ওই যে 2 বের হইছে অ্যানসার, স্যার ওইটা কি স্যার ওই ফেজটার ক্ষেত্রফল 2? ওই ফেসটার হচ্ছে সারফেসের ক্ষেত্রফল আসতেছে 2। আবার আচ্ছা আরেকটা যখন বের করবো ওইটা সারফেস একটা বের হচ্ছে, হ্যাঁ। আর যখন তোমার পুরাটা বের করতে বলা হবে, তার মানে সবগুলো সারফেসের যে মানগুলো বের হবে সবগুলো মানগুলো যোগ করে দিলেই পুরাটা সারফেস বের হয়ে যাবে। স্যার কিন্তু স্যার ওই যে ওখানে ও এ বি সি যেটা আছে স্যার, ওইটা যদি স্যার আমরা বের করি তখন স্যার অ্যানসার তো 0 আসবে স্যার, ওই ক্ষেত্রফলটা 0 কিভাবে হবে? আচ্ছা, 0 যেটা আসতেছে সেটা উত্তর 0 থেকে, কারণ দেখো তোমার এক্স এর মানটা কিন্তু 0, আর এই মানটা কিন্তু ইমাজিনারি ধরা হচ্ছে, এন এর মান -i। জি স্যার। তো আলটিমেটলি ওই যেগুলো ইমাজিনারি মান আছে সেগুলোর মান 0ই আসবে। স্যার কিন্তু বাস্তবে তো স্যার ও এ বি সি ওইটার ক্ষেত্রফল 0 হবে না কোনটা? স্যার, ও এ বি সি যে ফেজটা আছে ওইটার ক্ষেত্রফল তো স্যার বাস্তবে 0 না। 0 তো আসলে এটা ডিপেন্ড করবে তোমার এই মানের উপরে, এখানে যে মানটা দেওয়া থাকবে না, আচ্ছা এই মানের উপর ডিপেন্ড করবে। এখন এখানে জাস্ট আইজেকের একটা নির্দিষ্ট বলে দিয়েছে, যার কারণে 0 আসতেছে, হ্যাঁ। আলটিমেটলি যদি এই মানগুলো চেঞ্জ হয়ে যায় না, যে ফিল্ডটা দেওয়া থাকে এই চেঞ্জের উপরে ডিপেন্ড করে মানটা চেঞ্জ হইতে পারে, ডিপেন্ড আচ্ছা করবে তাহলে এটার এটাই উপরে। অবাস্তব মান দেওয়া আছে স্যার। আরে এটা বই থেকে করা হইলো, পুরোটাই বললাম, অবাস্তব না। মানে যে ভেক্টরটা দেয়া আছে, ধরো আইজেক এর ক্ষেত্রে ধরো এখানে 4z y², তারপরে তোমার xz, এই টার্ম গুলো দেয়া আছে, কিন্তু এগুলো ব্যতীত যদি কোনো xy বা যে কোনো একটা যদি ধরো কমাই দেওয়া হলো, এখানে প্রবলেম তো কি, ধরো এখানে দিলাম এই 4z, পরেরটাতে দিলাম শুধু y, তখন কিন্তু অন্য মান চলে আসবে, তখন 0 আসবে না। জি স্যার বুঝতে পারছি। ডিপেন্ড করতেছে এখানে একই জাতীয় হওয়ার কারণে। দেখো যদি তুমি পাওয়ার যোগ করো, নরমালি এক্স এর একটা পাওয়ার আছে, জেড এর একটা পাওয়ার আছে, পাওয়ারটা হবে আলটিমেটলি 2। দেখো এখানে ওয়াই এর পাওয়ার 2, আবার এই দুটো যদি পাওয়ার আনি যোগ করি তাহলে একটা একটা দুইটি, এখানে পাওয়ার 2, যার কারণে মানটা 0 হইতেই পারে। আর যখন তোমার এই মানগুলো চেঞ্জ হবে ভেক্টরে, জাস্ট এক্স ওয়াই জেড এর পরিবর্তে যে কোনো একটা ছুটে বাদ দিয়ে দিলাম, ধর এখানে একটা জেড বাদ দিলাম বা এখানে একটা এক্স বাদ দিলাম, তখন আর 0 আসবে না, অন্য কিছু মান আসবে। এটা 0 বা অন্য কিছু হচ্ছে যা শুধুমাত্র এই মানটা চেঞ্জের কারণে, এটা চেঞ্জ করে দিলে মান অন্য চলে আসবে, 0 আসবে না তখন। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, যেটাতে গেছিলাম, রিলেশন গুলো একটু খালি বলে দেবো, নেক্সট ক্লাসে পড়াবো, আজকে পড়াবো না এটা, হ্যাঁ। শুধু দেখো এই যেগুলো শিখলাম এগুলোর মধ্যে রিলেশনশিপ গুলো এক একটা নাম আছে, হ্যাঁ। সাপোজ ধরো তোমাদের করানো হলে একটু আগে শেষ করছি ভলিউম ইন্টিগ্রেশন, আর এর আগে করাইছি সারফেস ইন্টিগ্রেশন। এখানে বলতেছি আমরা ভলিউম এবং সারফেস এই দুটোর মধ্যে যে রিলেশনশিপটা, সেটাকে বলা হচ্ছে যে ডাইভারজেন্স থিওরেম। আর আমাকে এটার নাম, আরেকটা নাম হচ্ছে গস। এখন এই গসের থিওরেম গুলো পাওয়া হচ্ছে পরবর্তীতে তোমার এই মেকানিক্সে গিয়ে, এই রিলেটেড গুলো সবগুলো টার্ম কিন্তু চলে আসবে।
মেকানিক্স এই টার্মগুলো কিন্তু আসবে চলে চলে সবগুলো, ফ্লুইড মেকানিক্স বা আদার্স যে এগুলোতে মেকানিক্স এর টার্মে এগুলো আছে, ওখানে গসেস থিওরেম বা ডাইভারজেন্স এই নামগুলো চলে আসবে ওখানে তখন। আর এখানে বলতেছি না যে এগুলো আমরা শিখতেছি আলাদা আলাদা ভাবে শিখলাম, এগুলো রিলেশন হচ্ছে তোমার ভলিউম এবং সারফেস এই দুটার মধ্যে যে রিলেশনশিপটা থাকবে এটাকে বলা হচ্ছে ডাইভারজেন্স থিওরেম। দেখো যে কলম দিয়ে বক্স করে রাখছি তো, যে দুইটা রিলেশনশিপটা কেমন হয়। আর এটা একটা সিস্টেম নিয়ে রাখো, আরেকটা দেখাচ্ছে অন্য কিছুগুলোর মধ্যে রিলেশন গুলো এইরকম। দেখো এটা আরেকটা একই রকম, লাইন ইন্টিগ্রেশন আর সারফেস ইন্টিগ্রেশন এই দুটার মধ্যে যে রিলেশন সেটাকে বলতেছে আমরা স্টোকস থিওরেম। প্রথম যে করাইছিলাম লাইন ইন্টিগ্রাল আর সারফেস ইন্টিগ্রেশন এই দুইটার মধ্যে যে রিলেশনশিপ সেটাকে বলা হচ্ছে স্টোকস থিওরেম। অলরেডি কিন্তু পড়াই ফেলছে, যা শুধুমাত্র রিলেশন গুলোকে কি নাম বলা হচ্ছে সেটাকে দেখানোর চেষ্টা করতেছে। লাইন ইন্টিগ্রেশন আর সারফেস ইন্টিগ্রেশন এই দুটার মধ্যে যে সম্পর্ক সেটা বলতেছে স্টোকস থিওরেম। আর আগে বললাম হচ্ছে ভলিউম আর সারফেস যেটা ছিল লাস্টের এই দুটো রিলেশনটাকে বলতেছি ডাইভারজেন্স থিওরেম। তার মানে সারফেস দুই তিনটা ছিল কিন্তু, একটা লাইন একটা ভলিউম আর সারফেস। তার মানে যেগুলোর মধ্যে যে রিলেশনশিপ এক একটা নাম আছে, হ্যাঁ। আর এগুলোর বাহিরে ব্যতিক্রমী কিছু কিছু প্রবলেম থাকে, সেগুলোকে বলবো হচ্ছে আমরা হচ্ছে তোমার সরাসরি বলবো গসেস থিওরেম। আর অন্য এর বাহিরে একটা আছে সেটা হচ্ছে এইটা, এগুলোর বাহিরে হচ্ছে এটা তোমার এমডিএক্স প্লাস এনডিওয়াই। জাস্ট যে কোনো লাইন ইন্টিগ্রেশন মানে লাইন থেকে জাস্ট আমাদের নর্মাল হচ্ছে যে আমাদের আগে যেটা ছিল সারফেস না দিয়ে লাইন ইন্টিগ্রেশন থেকে লাইনই থাকবে। কিন্তু সেক্ষেত্রে যদি এই রকমের কোনো প্রবলেম থাকে, ধরো এমডিএক্স প্লাস এনডিওয়াই এই রকমের কোনো সিম্বল যদি থাকে কোশ্চেনের মধ্যে, তখন জাস্ট এই সূত্রটাকে বলবো হচ্ছে গ্রিনস থিওরেম। এটা হচ্ছে ওই দুইটার বাইরে ব্যতিক্রম। তোমার আলটিমেটলি মেকানিক্সে যতগুলো ইন্টিগ্রেশন পাওয়া সবগুলোর মধ্যে তিন টাইপের ইন্টিগ্রেশনই থাকবে, লাইন, সারফেস আর ভলিউম। যদি তোমাকে বলা হচ্ছে যে যদি ভলিউম এবং সারফেসের মধ্যে রিলেশনশিপ, সেক্ষেত্রে ডাইভারজেন্স থিওরেম ব্যবহার করতে হবে। আর যদি লাইন ইন্টিগ্রেশন আর সারফেস দুটোর মধ্যে যদি কোনো রিলেশনশিপ থাকে তখন ব্যবহার করবো স্টোকস থিওরেম। আর এগুলোর বাইরে যদি কোনো ব্যতিক্রম হয়, ধরো এমডিএক্স প্লাস এনডিওয়াই এরকম কোনো ফরম্যাট হয়, তখন সেটাকে বলবো হচ্ছে গ্রিনস থিওরেম। জাস্ট এই তিনটার মধ্যে কিছু কিছু প্রবলেম পাবো নেক্সট ক্লাসে। আলটিমেটলি যেগুলো আমরা করছি জাস্ট এগুলোরই জাস্ট রিভাইজ করার মতো আর কি, ভেরিফাই আর একটা যে থিওরেমটাকে জাস্ট ভেরিফিকেশন গুলো দেখবো যে আমরা প্রবলেম গুলোকে ভেরিফাই করতে পারি কিনা। তার আগে জাস্ট এই জন্য তোমাদের সেপারেটলি লাইন, সারফেস আর ভলিউম আগে করাই ফেলছি, হ্যাঁ। পরে জাস্ট এগুলো খালি ভেরিফিকেশন করবো, আর কিছু না। মোটামুটি ভেরিফিকেশন কিছু করাইলেই মোটা কোর্স শেষ আর কি। আর এই প্রবলেম জাস্ট একটু ভেরিফিকেশন করার আগে বাসায় বসে যে তিনটা দিলাম ছবিগুলো, জাস্ট এগুলো একটু আগে দেখো যে কিভাবে পরিবর্তন গুলো হয় বা ভেরিফাই কার সাথে কার করতে হয়। নেক্সট ক্লাসে প্রবলেম গুলো দেখাবো যে আসলে কিভাবে ভেরিফাই করা যায় যে কোনো সারফেস থেকে কিভাবে। মনে টাইমও প্রায় শেষ না, টাইম নাকি কতটুকু আছে দেখো তো। শেষই প্রায় স্যার। শেষই দিকে। প্রায় 5 মিনিট 4 মিনিট 4 মিনিট 4 মিনিট আছে স্যার। 4 মিনিট আছে, হ্যাঁ। আচ্ছা যাই হোক 4 মিনিটই হয়ে যাবে আশা করি, এটা মোটামুটি শেষ। আর তাহলে নেক্সট ক্লাসে যা শুধু মনে হয় আর কিছু কিছু প্রবলেম ভেরিফিকেশন গুলো দেখবো সূত্র থেকে, তাহলে শেষ হয়ে যাবে কোর্স আর কি। তাহলে আর আজকে আর না করাই, হ্যাঁ। বাসায় যেগুলো জি স্যার। তিনটা ফর্ম গুলো দিলাম জাস্ট বাসায় একটু দেখো আর কি ফরম্যাট গুলা। নেক্সট ক্লাসে জাস্ট ওই ফরম্যাটের ভেরিফিকেশন, তাহলেই কোর্স শেষ। টাইমও নাই, তো ঠিক আছে শেষ করে দিচ্ছি আজকে, হ্যাঁ। 1 ঘন্টা মনে হয়